এই মুহূর্তে সারা বাংলাতে লড়াই হচ্ছে দুটি দলের মধ্যে। একটা হলো সাম্প্রদায়িক শক্তির নেতা মোদি, আর আরেকটা হলো ধর্মনিরপেক্ষতার নেত্রী হচ্ছে দিদি। এই দিদি আর মোদির মধ্যে লড়াই। কিছুক্ষণ আগে আপনি বললেন যে ধর্ম নিয়ে যে রাজনীতির উৎপাত বেড়েছে এবং ইলেকশন যত কাছাকাছি আসে এটা উৎপাত বাড়ে। আপনি যতটা দেখেছি পীরজাদা আব্বাস সিদ্দিকীর বিরুদ্ধে সক্রিয়, মানে সে যে ধর্ম নিয়ে রাজনীতি করছে বা 21-এ প্রার্থী দেওয়ার কথা বলছে বা আপনার এলাকাতে যেভাবে ইসলামিক ধর্মসভাতে রাজনৈতিক প্রচার করছে, ঠিক সেইভাবে আপনার এলাকাতে আরএসএসও তো অনেক বেশি সক্রিয়। তার বিরুদ্ধে কেন আপনার খুব বেশি পদক্ষেপ নেই? না, আমাদের আপনারা দেখবেন যে এই এলাকায় আরএসএস বিজেপি বলেই তাদের কোনো ভূমিকা এই মুহূর্তে আমার এলাকাতে নেই। দাদা, ক্যানিংয়ে আরএসএসের একটা প্রভাব কিন্তু তৈরি হয়েছিল, সেটা একটা সময় ছিল, ব্লকে এখনো কিন্তু একটা সময় ছিল। বর্তমানে দেখবেন সারা দক্ষিণ 24 পরগনা জেলায় মানুষ বুঝতে পেরেছে এরা হলো সাম্প্রদায়িক, এদের সাম্প্রদায়িকতা হলো মূল উৎস, এদের কাজ হলো হিন্দু মুসলমানদের মধ্যে দাঙ্গা বাঁধানো। মানুষ তাদের দিক থেকে মুখ ফিরিয়েছে। কিন্তু আমরা যারা সংখ্যালঘু, আমাদের প্রশ্নটা হলো আলাদা, যে আজকে ইসলামের আদব কায়দা, ইসলামের নিয়মকানুন, হাদিস কোরআন পাকে কোথাও লেখা নেই আমাদের শেষ নবী হচ্ছে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর এখনও পর্যন্ত কেউ নিজের নামে দরুদ পড়ো, আমরা নবীর নামে দরুদ পড়ি, সারা বাংলাতে কেউ বলতে পারেনি। এমনকি মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলাও কোনোদিন বলেনি। আজকের কেউ কেউ বলছে যে আমার নামে দরুদ পড়তে হবে, আজকের কেউ কেউ বলছে যে আমার মিটিংয়ে আসতে হবে, না হলে কাফের হবে। আমার যদি আর সে যদি না আসে সেও তো কাফের হবে, আর তার যে জানাজা পড়াবে সেও কাফের হবে। এবং কেউ কেউ বলছেন যে তোমরা সব আদমজাত, তোমরা মাটির তৈরি আর আমি নূরে তৈরি। যে দেখুন, বর্তমান সময়ে গলাকে মানুষের নকল করাও যায়। দ্বিতীয় নম্বর কথা, আমি বললাম ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদি ছাগল পুষতে ভালোবাসে। এই কথাগুলোকে কেটে 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 যদি শুধু লিখে দেয় মোদি ছাগল, এইটুকু যদি জুড়ে দেয় তাহলে জিনিসটা খারাপ হবে, স্বাভাবিক। কিন্তু আমি ওটা বলেছি কি আদৌ? কেউ কখনো সুস্থ মাথায় বলতে পারে না যে আমার জলসায় না এলে কাফের হয়ে যাবে। এটা কোনো সুস্থ মস্তিষ্কের কথা নয়। নিশ্চয়ই সে মেন্টাল ডিফেক্ট হলে বলতে পারে। আমাকে যদি আপনি মেন্টাল ডিফেক্ট মনে করেন তাহলে এটা ঠিক, আর যদি মনে হয় না তাহলে তার আগে পিছু কিছু কথা আছে, সেটাকে পুরোটা না দেখালে কোন পরিপ্রেক্ষিতে কোন জায়গায়। তো এইটা এই পর্যন্তই ভাই ছোট করছি। আমি এতটুকু বলছি, আমার যদি কিছু ভুল হয়ে থাকে বিগত ভাষাতে, কেউ দুঃখ পেয়ে থাকে, আমি আমার আল্লাহর কাছ থেকে ধর্মীয় ব্যাপারে যদি কিছু মশলা ভুল হয়ে থাকে আমি ক্ষমা চাইছি, তওবা পড়ে নিয়েছি, আবার একবার আপনার চ্যানেলে পড়ে নিচ্ছি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি এটুকু জানি, আমরা হাদিস পাকে কোরআন পাকে যেটুকু দেখেছি যে জিন হচ্ছে আগুনে তৈরি, ফেরেশতা হচ্ছে আল্লাহ পাকে যে ফেরেশতা আছে তারা হচ্ছে নূরে তৈরি, আর আদম জাত হলো মাটির তৈরি। আসলে মুসলিম সমাজকে বোকা বানানোর জন্য, কেউ কেউ নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য এবং বিজেপির কোলকে তামাক খেয়ে বিজেপির হাতটাকে শক্তিশালী করার জন্য বিভিন্ন ঢঙে, বিভিন্ন রূপে, বিভিন্নভাবে আজকের আমাদের মুসলিম সমাজটাকে একটা বিভক্ত করার একটা চক্রান্ত ষড়যন্ত্র হচ্ছে। আমি মনে করি বাংলার সংখ্যালঘু সমাজ অনেক রাজনৈতিক সচেতন, সামাজিক সচেতন, নিশ্চিতভাবে তারা বাস্তব বিচার করবেন এবং আগামী দিনে তারা সব কিছুকে অ্যাভয়েড করে বাংলার যিনি সংখ্যালঘুদের পাশে আছে, বাংলার মানুষের পাশে যিনি আছেন, 10 কোটি মানুষের পাশে, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে। ঠিক এই জায়গায় দর্শক বন্ধুরা হয়তো একটি প্রশ্ন আপনার কাছে করতে পারে তাদের, যে আপনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হয়ে ধর্মীয় বিষয়ে কেন কথা বলছেন, কোরআন হাদিস নিয়ে আপনার কতটা জ্ঞান আছে? যেমনটা আপনারা প্রশ্ন তোলেন যে একজন ধর্মগুরু হয়ে কেন রাজনীতি করছে, সে তখন বলতে পারে বা বলে যে একজন ধর্মগুরু রাজনীতি করতে পারে, এটা সুন্নাত তরিকা। কিন্তু সেখানে আপনি যখন কোরআন হাদিস থেকে একটি যুক্তি দিয়ে কোনো কথা বলছেন, তখন কিন্তু দর্শক বন্ধুরা প্রশ্ন করতে পারে যে আপনি ধর্মীয় কথা কেন বলবেন, আপনি তো রাজনৈতিক ব্যক্তি। সবচাইতে বড় বিষয় হলো আমি একজন মুসলিম, আমার পরিচয় আমি রাজনীতি হতে পারে, আমার পরিচয়, আমার পেশা অনেক কিছু হতে পারে, কিন্তু সবচাইতে বড় হলো আমি একজন মুসলিম। আমি
এই আপনি যেটা বললেন না, আমিও সোম পর্যন্ত পড়াশোনা করেছি, আরবি ফার্স্ট দুসরি আমিও পড়াশোনা করেছি। ইসলামের নিয়ম নীতি, ইসলামের আদব কায়দা, ইসলামের কিছু নিয়ম যেটা সেটা অন্তত কম বেশি আমিও জানি। শুনুন, একজন মাওলানা সাহেব কিংবা একজন পীর সাহেব কিংবা একজন কোনো গুণী ব্যক্তি, এখন সে একজন ধরুন বিশিষ্ট ব্যক্তি, একজন সে ধরো হিন্দু মানুষ, সে যে হিন্দু সমাজ সম্পর্কে তার কোনো ধ্যান ধারণা নেই, জ্ঞান নেই, আর যে একজন পুরোহিত আছে তার সমস্ত জ্ঞান আছে, এটা হচ্ছে ভুল। কার মধ্যে কি আছে আপনিও জানেন না, আমিও জানি না। আমি মনে করি যে কথাগুলো আজকে বলা হচ্ছে ধর্মকে সামনে রেখে, যেটা ইসলামের পরিপন্থী, যেটা মানুষকে বোকা বানানোর একটা খেলা চলছে, তার তীব্র বিরোধিতা করছে। দাদা, বিশেষ করে পীরজাদা আব্বাস সিদ্দিকী এবং তার দলবল বারবার অভিযোগ করছে যে তাদের গণতান্ত্রিক অধিকার, ভারতবর্ষের যে গণতান্ত্রিক অধিকার, সেটা আপনি মানে শওকত মোল্লা ছিনিয়ে নিচ্ছে। তাদের গণতান্ত্রিকভাবে মিটিং মিছিল করতে দেওয়া হচ্ছে না, তাদের কথা বলতে দেওয়া হচ্ছে না, তাদের রাজনৈতিক কোনো পদক্ষেপ নিতে দেওয়া হচ্ছে না। এই বিষয়ে আপনি কি বলবেন? এবং সারা পশ্চিমবাংলার তীর আপনার দিকে, যে শওকত মোল্লা, সারা পশ্চিমবাংলা ঠিক আছে, দক্ষিণ 24 পরগনা বিশেষ করে ক্যানিং ভাঙড় এলাকাতে শওকত মোল্লা এগুলো আমাদের গণতান্ত্রিক অধিকার ছিনিয়ে নিচ্ছে, আব্বাস সিদ্দিকী সহ তার অনুগামীদের দাবি। গতকালকে একজন ইমাম সাহেবকে মারা হলো, এটাই কি গণতন্ত্র? গতকালকের ওনার লোকজন ও একজন মেয়ের কান ছিঁড়ে নিল, রক্তাক্ত করলো, এটাই কি গণতন্ত্র? নিজেকে ভাঙড়ের মানুষকে যেভাবে অবৈধ সন্তান বলা হলো, অবৈধ সন্তান মানে কি তার যার কোনো বৈধতা নেই, রাস্তাঘাটে জন্ম হয়েছে, এটাই বোঝায় বেজমা যাকে বলা হয়। ভাঙড়ের মানুষ কি অবৈধ, বেজমা, এটাই কি গণতন্ত্র? কোনো কেউ বলতে পারে ইসলামের কি এটাই নিয়ম যে কাফের, বেঈমান, মুনাফেক, কে কাফের কে বেঈমান কে মুনাফেক সে তো একমাত্র উপরওয়ালা জানে। কেউ বলতে পারে এভাবে কোনো আঙুল তুলে যে ভাঙড়ের মানুষ মুনাফেক, কাফের, বেঈমান, এটাই কি গণতন্ত্র? নিজে যেভাবে অহংকার, যেভাবে, এটাই কি ইসলামের নীতি? এটাই কি ইসলামের আদর্শ? আমরা মনে করি যখন মানুষ হতাশাগ্রস্ত হয়, সেই হতাশাগ্রস্ত থেকে অনেক কথা বলেন উনি। আমার মনে হচ্ছে যে হতাশাগ্রস্ত হয়ে আজকের এই ধরনের কথা বলে মানুষকে, মুভমেন্টটাকে অন্যদিকে ঘোরাতে চাইছে। ফুরফুরা শরীফের যারা সিনিয়র পীর সাহেব বা পীরজাদা রয়েছেন, আপনার সঙ্গে যাদের সুসম্পর্ক রয়েছে, তাদের সঙ্গে কি এই বিষয়ে কথা হয়েছে আপনার, যে একটি ধর্মীয় ব্যক্তি সে রাজনীতি করতে চাইছে এবং তার পক্ষেও অনেকে দাঁড়াচ্ছে এবং বিপক্ষেও অনেকে বলছে? পক্ষে দাঁড়ানোর সংখ্যাটা খুবই কম, 2-1 আছেন, কিন্তু একটা বড় অংশের ফুরফুরা শরীফের পীর ভাইরা যারা সিনিয়র আছে, যারা জুনিয়র আছে, তারা প্রত্যেকেই কিন্তু এর তীব্র বিরোধিতা করছে। ফলে আমি মনে করি যে আগামী দিন আপনারা আরও দেখতে পাবেন, যেটা ক্লিয়ার হয়ে যাবে যে কারা পক্ষে আর কারা বিপক্ষে। এবং আব্বাস সিদ্দিকী যে দাবি করছে যে গণতান্ত্রিক পদ্ধতি মেনে যদি তাকেও আপনি ভোটে লড়াই করার একটা সুযোগ, সে তো লড়াই করবে এবং সে যদি আপনার বিরুদ্ধে লড়াই করেও আপনাকে হারিয়ে দেবে এবং দক্ষিণ 24 পরগনার একটাও সিট আপনারা পাবেন না। আপনি কি মনে করেন কতটা সাংগঠনিকভাবে এর বিরুদ্ধে রুখতে পারবেন? আমার তো এই বয়স হয়েছে, এই বয়সে আমি অনেক সময় দেখেছি কুঁজো আছে না, কুঁজো, তারও চিত হয়ে শোয়ার ইচ্ছা হয়, তার পিছনে এত একটা কইয়ে থাকলেও সেও চেষ্টা করে অনেক সময় চিত হয়ে শোয়ার। তা এমন এই যখন ভোট আসে তখন এই ধরনের প্রতিশ্রুতি তো আমরা অনেক দেখেছি, অনেক বড় বড় কথা বলতে দেখেছি, অনেক কিছু দেখেছি, কিন্তু সেটা ওনাকে তো ওয়েলকাম করবো। উনি অন্য কাউকে, আমি শুনলাম সেদিন উনি বলছেন যে আমার দলের সব IAS IPS WBCS তারাই সব ভোটে দাঁড়াবে। তা ওনার সঙ্গে এই যারাই প্রতিটা মিটিংয়ে একই লোককে, কখনো চাঁদপুর, কখনো সোনপুর, কখনো চণ্ডীপুর, কখনো রাজারহাট, যেখানেই সভা করছে একই লোক দেখি যাচ্ছে। এদেরকে যে টানাটানি করছেন যে এরা কি করবে, এদের তো একটু ইচ্ছা হচ্ছে যে ওনার যে কি সংগঠন আছে, উনি নাকি একটা ভোটের দল ঘোষণা করবে। আমি খুব খুশি হব উনি দলটা ঘোষণা করুক, আর উনি সরাসরি রাজনীতির ময়দানে নামুক। ফুরফুরা শরীফকে ঢাল করে নয়, ধর্মকে ঢাল করে নয়, সরাসরি উনি অন্যান্য রাজনৈতিক দলগুলো যেমন আছে, ধর্মের জায়গা থাকবে, রাজনীতির জায়গা থাকবে। আমি অত্যন্ত খুশি হব উনি যেদিন সরাসরি আমাদের তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে উনি অনেক কথা বলছেন, সরকারের বিরুদ্ধে অনেক কথা বলছেন। উনি 31টা সিট, এই দক্ষিণ 24 পরগনার ভৌগোলিক অবস্থা সম্পর্কে উনি বোধহয় এখন জানেন না। দক্ষিণ 24 পরগনার কটা ব্লক আছে, কটা বিধানসভা আছে,
কতগুলো বুথ আছে, কতগুলো গ্রাম আছে, এখানে কাস্টিজম কী আছে, কত পার্সেন্ট সংখ্যালঘু আছে, সেটা উনি জানেন না। উনি তো কোচ হবেন, উনি তো ভোটে নিজে দাঁড়াবেন না। না না, সেই কোচ হলে তার তো মাঠের তো জানতে হবে যে মাঠটা কত ফুট লম্বা আছে, কত ফুট চওড়া আছে, পিচটা ঠিক আছে কি না, সেগুলো ভালো করতে দেখতে হবে। যার পিচ সম্পর্কে কোনো জ্ঞান নেই, ধারণা নেই, মাঠ সম্পর্কে কোনো অভিজ্ঞতা নেই, সে যদি কোনো কোচ বা ক্যাপ্টেন হয়, সেটা মানে একেবারে ভরাডুবি হবে সেই দল বা সেই প্লেয়াররা, সেক্ষেত্রে কোনো সন্দেহ নেই। সেটা উনি কিছু মানুষকে বলি করার জন্য যে চক্রান্ত, যে খেলা খেলছে, এটা আগামী দিনে একটা কঠিন বিপদ কিছু মানুষের জন্য। তাহলে দক্ষিণ চব্বিশ পরগনা বা ভাঙড় বা ক্যানিং পূর্ব আপনি মনে করছেন যে আব্বাস সিদ্দিকী কোনো ফ্যাক্টর হবে বলে মনে হয় না? শুধু এখানে নয়, সারা বাংলায় কোনো সাম্প্রদায়িক শক্তি, যাদের কোনো রাজনৈতিক অস্তিত্ব নেই, মানুষকে বোকা বানানোর যে চেষ্টা বা চক্রান্ত, মানুষ সেটাকে প্রত্যাখ্যান করবে। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে আপনি এই পর্যন্ত কি কি পদক্ষেপ নিয়েছেন এবং আগামী দিনে প্রয়োজনে সাম্প্রদায়িক সম্প্রীতি, হিন্দু মুসলমানের ভ্রাতৃত্ব রক্ষা করার জন্য, বাংলাকে বাঁচানোর জন্য আরও কোন কোন পদক্ষেপ নিতে চলেছেন? দেখুন, আমাদের আদর্শ হলো, আমাদের সব কিছু হলো আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা তার কাছ থেকে শিখি, এবং আমাদের যুব সমাজের নেতা, আইকন, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা এইটুকু শিখেছি যে বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি কীভাবে রক্ষা করতে হয়, হিন্দু মুসলমান খ্রিস্টান আদিবাসীদের ভ্রাতৃত্ব কীভাবে বজায় করতে হয়, এটা আমরা জানি। এবং সেই লক্ষ্য নিয়ে আজকে 9 বছর ধরে বাংলাতে হিন্দু মুসলমানদের যতগুলো পরব হয়, সেখানে কোনো সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয় না। মমতা বন্দ্যোপাধ্যায়, তার সরকার, তার প্রশাসন, তার দলের সমস্ত জনপ্রতিনিধি সবগুলোকে অতন্ত্র প্রহরীর মতো সেগুলোকে রক্ষা করে। এবং আমরা মনে করি এই দক্ষিণ 24 পরগনা জেলায়, আমি সেদিন শুনছিলাম ভদ্রলোক বলছিলেন যে 31টা সিটের নাকি একটাও পাবে না, আবার বলছেন শেষ করে দেবো, অনেক কিছু করে দেবো। শোনো, ওই কিছু কিছু পাগল আছে, অনেক সময় অনেক কিছু বকে, পাগলের প্রলাপ বকে। উনি তাই বলছেন, বলুক, আমাদের এটাতে কিচ্ছু আসে না। জান, আমরা কোনো গুরুত্বই দিতে রাজি নই, আমরা কোনো অঙ্কে রাখতে রাজি নই। আপনি কি মনে করেন না দাদা যে একটি রাজনৈতিক দল বা একটি শাসক দলের যেটা মূলত কাজ, যে বেকার যুবকদেরকে চাকরি দেওয়া, রাজ্যের শান্তি প্রতিষ্ঠিত করা, শিক্ষা নিয়ে ভাবা, এর বাইরে বেরিয়ে পুজোতে 50,000 টাকা বা ইমাম ভাতা, পুরোহিত ভাতা বা আপনার আরও যে সমস্ত ধর্মীয় যে ইফতার পার্টি, এইগুলোর কি খুব একটা বেশি প্রয়োজন ছিল নাকি? একেবারে আমি একটা বলি, শিক্ষা নিয়ে ভাবা দরকার। আজকে সারা ভারতবর্ষের যদি যে তথ্য বলছি, সেই সবচাইতে বেকারত্বের যন্ত্রণা যদি কমে থাকে পশ্চিমবাংলায় কমেছে। সেটা শুধু তথ্যটা আমাদের নয়, কেন্দ্রীয় সরকারের। সারা দেশ জুড়ে যখন বেকারত্বের সংখ্যাটা বাড়ছে, তখন কিন্তু পশ্চিমবাংলায় বেকারত্বের সংখ্যাটা কমছে। আজকে একটু আগে আমি বলছিলাম যে আমার এখানে 38 জন ছেলেমেয়েরা আজকে সিভিকে কাজ পেয়েছে। বাম আমলে, কংগ্রেসের আমলে, যুক্তফ্রন্টের আমলে কখনো হয়নি। সারা ভারতবর্ষে আপনি দেখান না একটা জায়গায় কোনো সিভিক পুলিশ, ভিলেজ পুলিশ তৈরি হয়েছে। এরকম করে লক্ষ লক্ষ ছেলেমেয়েরা আজকের কিন্তু তাদের কর্মসংস্থান হয়েছে, যেটা বিগত সময় কোনো হয়নি। এবং বিশেষ করে আমরা বাংলার অর্থনীতি সম্পর্কে আমাদের একটু জানা উচিত। সেখানে দাঁড়িয়ে 2,03,000 কোটি টাকা ঋণকে মাথায় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার নিজে 52টি প্রকল্প করে, যেটা বাংলাকে আজকের বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছে, আপনারা সেটা একবার বলবেন না? আজকের বাংলাকেও একটা ভারতবর্ষের মধ্যে একটা অঙ্গরাজ্য হচ্ছে বাংলা। আজকে 3টি প্রকল্প আজকে বিশ্বসেরা হয়েছে। একটা হচ্ছে কন্যাশ্রী প্রকল্প, উৎকর্ষ বাংলা, সবুজ সাথী প্রকল্প। ভারতবর্ষের মধ্যে জাতীয় স্তরে কেন্দ্রীয় সরকার তার দপ্তরগুলি 7টি ক্ষেত্রে আজকে রাজ্যে প্রথম হয়েছে। 100 দিনের কাজে আমরা প্রথম, গ্রামীণ আবাস যোজনার ক্ষেত্রে আমরা প্রথম, গ্রামীণ সড়ক যোজনার ক্ষেত্রে আমরা প্রথম, টেন্ডারিংয়ের ক্ষেত্রে আমরা প্রথম, আমরা সততার ক্ষেত্রে প্রথম। এ তথ্যটা তো তৃণমূল কংগ্রেস বলছে না, এ তথ্যটা মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ করছে না। এটা প্রকাশ করছে কি কেন্দ্রীয় সরকার যে দপ্তর আছে, এনডিএর যে দপ্তর আছে, নরেন্দ্র মোদীর যে সরকারের যে দপ্তরগুলো আছে, সেই সরকার এই তথ্যগুলো প্রকাশ করছে। ভারতবর্ষে আপনি একটা রাজ্য দেখান তো, যে আজকের মমতা বন্দ্যোপাধ্যায় যে 10 কোটি মানুষকে 2 টাকা কিলো দরে চাল ফ্রি করে দিয়েছে, কেন বিজেপির 18টা রাজ্যে বিজেপি ক্ষমতা আছে, সেখানে একটা জায়গায় সেই সরকার করেনি?
ভারতবর্ষে একটা রাজ্যে দেখান তো যে কোভিড-19 সময় যখন এই সুপার সাইক্লোনের সারা রাত ধরে সারা রাজ্যের মানুষকে রেস্কিউ করা, প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখা, নবান্নে বসে সারা রাত ধরে কোন ভারতবর্ষের কোন মুখ্যমন্ত্রী এই ধরনের নজির তৈরি করেছে? আপনি ভারতবর্ষে দেখান তো একটা রাজ্যে যে সেই রাজ্যে রাজ্য সরকারের উদ্যোগে যখন কেন্দ্রীয় সরকার বার্ধক্য ভাতা কমাচ্ছে, বিধবা ভাতা কমাচ্ছে, প্রতিবন্ধী ভাতার কোটা কমিয়ে দিচ্ছে, যখন কেন্দ্রীয় সরকার বাংলাকে বঞ্চিত করছে, জিএসটি টাকা দিচ্ছে না, 56,000 কোটি টাকা থেকে বঞ্চিত করছে আমাদের সরকারকে, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় এই সব কিছুকে মোকাবিলা করে আজকে তিনি এগিয়ে চলেছেন। আজকের কখনো কোভিডের সময় একটার পর একটা সেফ হাউস তৈরি করছেন, কোভিডের সময় বাজারে গিয়ে ব্যবসায়ীদের উৎসাহিত করছেন, কোভিডের সময় হসপিটালে নিজের জীবন মৃত্যুকে তুচ্ছ করে ডাক্তারবাবুদের সারপ্রাইজ ভিজিট করছেন, তাদেরকে উৎসাহিত করছেন। এটা ভারতবর্ষের কোন মুখ্যমন্ত্রী আছে যেটা এটা করেন? আমরা মনে করি যে বাংলার মানুষ নিশ্চিতভাবে দেখছেন, আগামী দিনে বাংলার মানুষ তার বিচার করবে।